টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের গুণোত্তর ধারা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব, যাতে গুণোত্তর ধারা নিয়ে আর কোনো সমস্যা না থাকে। প্রথমে আমরা সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এরপরে আমরা তোমাদের গুণোত্তর ধারার যত অঙ্ক আছে সবগুলো অঙ্ককে আমি 4টা টাইপে ভাগ করছি। তো এই 4টা টাইপে ভাগ করে প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের সমাধান করে দিব। কই গেলাম, মজা পাইলা? আসলে মজা করলাম, গেলাম আবার চলে আসলাম, জাস্ট একটু মজা পাও যাতে, সেজন্যই এই কাজটা করা, যে ওইখানে গেছি আবার চলে আসছি। কেন? জাস্ট মজা করার জন্য। তো এই লেকচারটা, গুণোত্তর ধারার লেকচারটা কিন্তু যারা নবম দশম শ্রেণীতে আছো এবং যারা বিভিন্ন প্রকার নিয়োগ পরীক্ষা দিবে, তো সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমি হলপ করে বলতে পারি, তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখো, আশা করি যে গুণোত্তর ধারা নিয়ে তোমার আর কখনো কোনো সমস্যা থাকবে না। আমি আগের অনুশীলনীর প্রথম পর্বে অনুক্রম কি, ধারা কি, সমান্তর ধারা কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি পারো আগের অনুশীলনীর প্রথম পর্বটি দেখে এসে এই পর্বটি দেখলে অনেক ভালো হবে। তো দেখো, গুণোত্তর ধারা কাকে বলে? কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে সেই ধারাকে গুণোত্তর ধারা বলে। আবার বলছি যে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে সেই ধারাকে গুণোত্তর ধারা বলে। অথবা তুমি এইভাবেও বলতে পারো যে কোনো ধারার যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সবসময় সমান পাওয়া গেলে সেই ধারাকেও গুণোত্তর ধারা বলে। দেখো, আমরা একটা ধারা লিখতেছি 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট লিখলাম। দেখো যে ব্যাপারটা, এই ধারাটা আমরা যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সবসময় সমান পাওয়া যাবে। দেখো, আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি করি, তার মানে 4/2 = আসে হচ্ছে 2। দেখো যে ব্যাপারটা, 2 পেলাম। এবার তৃতীয় পদ ভাগ যদি আমরা দ্বিতীয় পদ করি, তার মানে 8/4 = 2 আসে। আবার চতুর্থ পদ ভাগ যদি তৃতীয় পদ করি, তার মানে 16/8 = 2 আসে। দেখো, সবসময় 2 আসতেছে, সুতরাং এই ধারাটা হচ্ছে একটি গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? যে এর যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে সবসময় ভাগফল সবসময় সমান পাওয়া যায়, সুতরাং এই ধারাকে বলা হয় হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার যে আমরা ভাগফল পাচ্ছি, এই ভাগফলকে বলা হয় সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এর প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ হচ্ছে 4, তৃতীয় পদ হচ্ছে 8, চতুর্থ পদ হচ্ছে 16। দেখো, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সবসময় সমান পাওয়া যায়, সেই ধারাকে বলা হয় হচ্ছে গুণোত্তর ধারা। তো যে ভাগফল আমরা পাবো সেটাকে বলা হয় সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। দেখো, প্রথম পদ যদি এ হয় আর সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে দেখো আমার প্রথম পদ হবে এ, প্রথম পদ হবে এ, দ্বিতীয় পদ হবে হচ্ছে এ আর, তৃতীয় পদ হবে হচ্ছে এ আর স্কোয়ার, চতুর্থ পদ হবে হচ্ছে এ আর কিউব। কেন? দেখো, দ্বিতীয় পদ ভাগ যদি আমরা প্রথম পদ করি, সেক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত আর পাবো। তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ যদি করি, মানে এ আর স্কোয়ার ভাগ এ আর করলে আমরা আর পাবো। চতুর্থ পদ ভাগ যদি আমরা তৃতীয় পদ করি, সেক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত আর পাবো। সব ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত আর পাচ্ছি, তার মানে আমরা ধারাটি লিখতে পারি a + AR + AR স্কোয়ার + AR কিউব প্লাস ডট 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 চলতেই আছে মনে করো। তো দেখো, এই যে ধারাটা দেওয়া আছে, এইটা হচ্ছে গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? কারণ হচ্ছে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ যদি করি, মানে এ আর ভাগ এ করি, তাহলে পাবো হচ্ছে আর। আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলেও আর পাবো। আবার চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ করলেও
আর পাচ্ছি। সুতরাং দেখো এই ধারাটার প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অনুপাত হচ্ছে আর। তো মনে রাখবা যে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি আর সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। দেখো সসীম গুণোত্তর ধারা, সসীম গুণোত্তর ধারা কাকে বলে? যে গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট তাকে বলা হয় সসীম গুণোত্তর ধারা বা শান্ত গুণোত্তর ধারা। দেখো আমরা একটা ধারা লিখতেছি 2 + 4 + 8 + 16 + 32। আমি এই যে ধারাটা লিখছি এই ধারাটার পদ সংখ্যা কিন্তু নির্দিষ্ট। এখানে পদ আছে হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা পদ আছে। সুতরাং এই ধারাটা হচ্ছে সসীম গুণোত্তর ধারা। মানে সসীম গুণোত্তর ধারা কাকে বলে? যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট তাকে বলা হয় সসীম গুণোত্তর ধারা। অনন্ত গুণোত্তর ধারা কাকে বলে? যে গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট নয় সেই ধারাকে বলা হয় অনন্ত গুণোত্তর ধারা বা অসীম গুণোত্তর ধারা। আমি একটা ধারা লিখলাম, মনে করো 3 + 9 + 27 + 81 + ... মনে করো যে এই আমি একটা ধারা লিখছি। দেখো এই ধারাটা কিন্তু অনন্ত গুণোত্তর ধারা। কেন অনন্ত গুণোত্তর ধারা? এর পদ সংখ্যা কিন্তু চলতেই আছে, প্লাস ডট ডট দিয়েছি, এটা কতদূর গেছে এটা কিন্তু আমরা জানি না। আর দেখো এর প্রথম পদ হচ্ছে 3 আর দ্বিতীয় পদ হচ্ছে 9। দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে আমরা 3 পাবো, আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলেও 3 পাবো, আবার চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ করলেও 3 পাবো। মানে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে সব ক্ষেত্রে আমরা সমান পাচ্ছি। সুতরাং এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা এবং এর কিন্তু পদ সংখ্যা নির্দিষ্ট না, পদ সংখ্যা চলতেই আছে। সুতরাং এই ধারাটি হচ্ছে অনন্ত গুণোত্তর ধারা বা অসীম গুণোত্তর ধারা। এরপরে দেখো গুণোত্তর ধারার, দেখো গুণোত্তর ধারার n তম পদ। দেখো গুণোত্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a⁴n-1। আমরা কিছুক্ষণ পরে এই n তম পদ নির্ণয় বা সমষ্টি নির্ণয়ের সূত্রের প্রয়োগ দেখব, মানে অঙ্ক করব। তো দেখো বলা আছে যে গুণোত্তর ধারার n তম পদ, দেখো n তম পদ হচ্ছে a⁴n-1। n তম পদের সূত্র হচ্ছে a⁴n-1। এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত, মনে রাখবা। এবার দেখো 5 নং সূত্র বলা আছে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। দেখো n সংখ্যক পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়, মানে S⁴n আমরা সংক্ষেপে Sn বলি। Sn = a × 1 - r⁴n ভাগ 1 - r। যখন r এর মান 1 থেকে ছোট, যখন আমরা সাধারণ অনুপাত r এর মান 1 থেকে ছোট পাবো তখন এই সূত্রটা হবে। দেখো n সংখ্যক পদের সমষ্টি, দেখো n সংখ্যক পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়। Sn যদি r এর মান 1 থেকে ছোট হয় তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হবে a × 1 - r⁴n ভাগ 1 - r। দেখো আমি একটা ধারা লিখতেছি, সেটা হচ্ছে যে 64 + 32 + 16 + 8 + ... এই একটা আমরা গুণোত্তর ধারা লিখলাম। দেখো এটা কেন গুণোত্তর ধারা? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে আমরা সেক্ষেত্রে পাবো হচ্ছে 1/2, আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলে পাবো হচ্ছে 1/2, আবার চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ করলে আমরা পাবো হচ্ছে 1/2। দেখো এর প্রথম পদ a = 64 আর সাধারণ অনুপাত r = 1/2, 0.5 এটা লিখতে পারি। দেখো r এর মান কিন্তু 1 থেকে ছোট, সুতরাং যদি বলা হয় যে এই ধারাটির 10টি পদের সমষ্টি বের করো তাহলে সূত্র হবে কিন্তু এইটা, কারণ r এর মান হচ্ছে 1 থেকে ছোট। আর যদি r এর মান 1 থেকে ছোট হয় তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn = a × 1 - r⁴n ভাগ 1 - r। এখন r এর মান যদি 1 থেকে বড় হয়, গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র Sn = a × r⁴n-1 ভাগ r-1 যখন হচ্ছে r এর মান 1 থেকে বড়। দেখো যে ব্যাপারটা, এই গুণোত্তর ধারাটির r এর মান হচ্ছে 3, তাহলে এই গুণোত্তর ধারার যদি বলা হয় যে প্রথম 20টি পদের সমষ্টি বের করো, আর সেক্ষেত্রে আমরা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র বসাবো হচ্ছে এইটা। এখন মনে করো r এর মান যদি 5 হয়, r এর মান যদি 5 হয় তাহলে আমরা সমষ্টি নির্ণয়ের কোন সূত্রটা বসাবো? দেখো আমরা এখানে যদি এই সূত্রটা হচ্ছে r এর মান 1 থেকে
ছোট, যদি 1 থেকে ছোট হয় তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা হবে। যেহেতু r এর মান 5, 1 থেকে বড়, সুতরাং সমষ্টি নির্ণয়ের সূত্র হবে হচ্ছে এইটা, মানে এই সূত্রটা আমরা ব্যবহার করব, Sn = a × r⁻n−1 ভাগ r−1। সহজ কথা, যদি r এর মান 1 থেকে ছোট হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর r এর মান 1 থেকে বড় হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রগুলা কিন্তু সসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে, দেখো সসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এই দুইটা। অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে বা অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু অন্যরকম। এখন দেখো, যদি বলা হয় যে r এর মান 1 থেকে ছোট হলে এই সূত্রটা হয়, r এর মান 1 থেকে বড় হলে এই সূত্রটা হয়। এখন r এর মান যদি 1 হয় তাহলে কোন সূত্রটা হবে? r এর মান যদি 1 হয় তাহলে দেখো 1 - 1 তার মানে হচ্ছে 0, তার মানে নিচে কিন্তু 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। সুতরাং যে ব্যাপারটা সেটা হলো যে r এর মান 1 হতে পারবে না। আর যদি মানে অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে S∞ = a ভাগ 1 - r। এই সূত্রটা ব্যবহার করা হয় যদি অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে। অসীমতক সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে S∞ = a ভাগ 1 - r। যদিও তোমাদের এই সূত্রের অঙ্ক আছে হচ্ছে তোমাদের হলো উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ে অসীম ধারা, তো ওই অসীম ধারাতে এই সূত্রের ব্যবহার আছে। তো এখন দেখো যে ওটা এইখানে তোমাদের জেনারেল ম্যাথে এই সূত্রের কোনো অঙ্ক নাই, সবগুলাই হচ্ছে সসীম গুণোত্তর ধারা সম্পর্কিত। সুতরাং এই দুইটা সূত্র মনে রাখলেই হবে তোমাদের এই জেনারেল ম্যাথের ক্ষেত্রে। কিন্তু উচ্চতর গণিতের ক্ষেত্রে তখন কিন্তু তোমাদের অসীমতক সমষ্টি মানে অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে S∞ = a ভাগ 1 - r। এরপরে দেখো আমরা এই সূত্রের অঙ্কের প্রয়োগ দেখব একটু পরে। এরপরে দেখো 6 নং 1 + 2 + 3 +... n। দেখো স্বাভাবিক সংখ্যার যোগফল 1 2 3 4 5... এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে n × n+1 ভাগ 2। এই সূত্রটা 1 + 2 + 3 +... n। এই কথাটাকে কিন্তু আবার কথাই বলা হয় যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল মানে হচ্ছে 1 + 2 + 3 +... n। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n × n+1 ভাগ 2। এরপরে দেখো 1² + 2² + 3² +... n², মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। যদি বলা হয় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বলতেই বোঝাবে হচ্ছে 1² + 2² + 3² +... n² = সূত্র হচ্ছে n × n+1 × 2n+1 ভাগ হচ্ছে 6। তো এই সূত্রেরও আমাদের অনেক প্রয়োজন হয়। এরপরে দেখো 1³ + 2³ + 3³ +... n³। এইটাকে যদি তুমি কথায় লিখো সেক্ষেত্রে হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। দেখো ঘন দেওয়া আছে, তার মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে 1³ + 2³ + 3³ +... n³। মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n × n+1 ভাগ 2 টোটালটার পরে হোল স্কোয়ার। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এইটারে যদি আমরা মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের বর্গ, মানে এইটারে কিন্তু বর্গ করেই কিন্তু আমরা এইটা পাচ্ছি। দেখো এইটারে বর্গ করলে এইটা পাওয়া যায়। এই সূত্রগুলাই কিন্তু তোমাদের এই অনুশীলনীতে কাজে লাগবে। যেহেতু গুণোত্তর ধারা পড়তেছে, আমরা একটু সমান্তর ধারা সম্পর্কে একটু জেনে নিই। যদি আমি পার্থক্য করে বলি সেক্ষেত্রে তোমাদের জানতে সুবিধা হবে। সেটা হলো সমান্তর ধারা কাকে বলে? কোনো ধারার যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করে যদি সবসময় সমান পাওয়া যায় তবে সেই ধারাকে সমান্তর ধারা বলে। দেখো আমরা যদি লিখি 1 + 2 + 3 + 4 + 5 এরম যদি আমরা লিখি লিখি, তাহলে দেখো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ যদি করি, মানে 2 - 1 করলে আসে হচ্ছে 1, 3 -
2 করলে আসে হচ্ছে 1, 4 বিয়োগ 3 করলে হচ্ছে 1, 5 বিয়োগ 4 করলেও 1 আসে। যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করলে কিন্তু সব ক্ষেত্রে আমরা 1 পাচ্ছি। সুতরাং এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। দেখো গুণোত্তর ধারার n-তম পদের সূত্র a r⁻n-1, আর সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে n-তম পদের সূত্র a +n-1 ইন্টু ডি। দেখো সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a, আবার গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে a। দেখো এই ধারার ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 1, আর এই ধারার ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 2। আর দেখো সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর বলা হয়, মানে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করলে সব ক্ষেত্রে সমান পাওয়া গেলে সেই ধারা হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার বিয়োগফলকে বা সমান্তর ধারার অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। দেখো সমান্তর ধারার অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করলে সব ক্ষেত্রে যদি সমান হয় সেই ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করলে যে ভাগফল পাবো সেই ভাগফলকে সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবা সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয়, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করা হয়। সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করা হয়, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করা হয়। মানে ডি এর মান পাবা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ করলে ডি এর মান পাবা, ডি মানে সাধারণ অন্তর, আর দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে আর পাবা। দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এই দুইটা, আর সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এস n = n/2 2a + n-1 ইন্টু ডি। যদিও আমি একটু তোমাদের পার্থক্য করে বললাম, যদি অবশ্যই তোমরা আগের অনুশীলনীর প্রথম পর্বটা দেখে আসবা, দেখে আসলে অনেক কিছুই তোমাদের যে বিষয়গুলো অজানা আছে সেই বিষয়গুলো ক্লিয়ার হবে। তোমাদের গুণোত্তর ধারা অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ককে আমি 4টা টাইপে ভাগ করেছি। তো এখন আমি টাইপ 1 করাবো। যদি তুমি এই 4টা টাইপের অঙ্ক সবগুলা পারো সেক্ষেত্রে দেখবে এই অনুশীলনীর যত অঙ্ক আছে বা যেভাবেই সৃজনশীল আসুক তুমি আশা করি পারবে। আর এই অঙ্কগুলা কিন্তু আমি প্রতিটা অঙ্কই সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে অঙ্কগুলা করে দিয়েছি। যদি অঙ্কগুলার পর্ব পার্ট বাই পার্ট করে প্রতিটা অঙ্কই আমি সমাধান করে দিয়েছি। সেই অঙ্কগুলোর লিঙ্ক মানে সেই পর্বগুলোর লিঙ্ক কিন্তু তুমি ডেসক্রিপশন বক্সে পাবে, যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখতে পারো। আর এখন আমি একটু ফাস্ট করাবো যাতে তোমাদের রিভিশন হয়ে যায়। তো দেখো বলা আছে এই অঙ্কটায় বলা আছে 2 + 4 + 8 + 16 + ... ধারাটির 10তম পদ কত। দেখো 10তম পদ বের করতে বলা আছে। যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটির প্রথম পদ a = 2। দেখো প্রথম পদ a হচ্ছে 2। দেখো এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করলে সব ক্ষেত্রে সমান পাওয়া যায়। আর দেখো 4 ভাগ 2 সমান হয় হচ্ছে 2, 8 ভাগ 4 সমান হয় 2, 16 ভাগ 8 সমান হয় হচ্ছে 2। তার মানে দেখো এখানে সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর = হবে হচ্ছে 4 ভাগ 2 = 2 হয়। তার মানে প্রথম পদ a = 2 পেয়েছি, সাধারণ অনুপাত r = 2 পেয়েছি। এখন বলা আছে 10তম পদ কত, মানে 10তম পদ নির্ণয় করতে হবে। আমরা জানি গুণোত্তর ধারার nতম পদ সূত্র হচ্ছে a r⁻n-1, অতএব 10তম পদ a r⁻10-1। দেখো আমরা জানি গুণোত্তর ধারার nতম পদের সূত্র a r⁻n-1। তাহলে 10তম পদ কত হবে? সেটা হলো a r⁻n এর স্থলে 10 হবে, 10-1 হবে। যদি গরুতম পদ কত হতো বলতো, গরুতম পদ কত হবে? তাহলে a r⁻(1). যদি ছাগলতম পদ কত হয় বলতো, তাহলে a r⁻(ছাগল-1). যদিও গরু ছাগল আমার প্রতি অনেক কষ্ট পেতে পারে, কারণ তাদের নিয়ে আমি উদাহরণ দিই অনেক ক্ষেত্রেই। এখন আমরা এর মান বসাবো, এর মান হচ্ছে 2, আর আর এর মান বসাবো, আর এর মান হচ্ছে 2। এরপরে পাওয়ার হচ্ছে 10-1 সমান হয় 9, ইকুয়াল টু ক্যালকুলেশন করে যা পাওয়া সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো সহজ কথা, এই গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 2, আর সাধারণ অনুপাত r = হচ্ছে
4/2 ইকুয়াল টু হচ্ছে 2। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র a r⁻n-1। তাহলে অতএব 10তম পদ, প্রশ্নে কিন্তু বের করতে বলছে 10তম পদ। 10তম পদের সূত্র a r⁻n এর স্থলে 10 লিখবো, মানে 10 - 1। এখানে a এবং r এর মান বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই অঙ্কটা দেখব। দেখো 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। দেখো এই ধারাটার প্রথম পদ হচ্ছে 64, মানে a ইকুয়াল টু 64। সাধারণ অনুপাত, দেখো সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। r ইকুয়াল টু হবে 32/64 ইকুয়াল টু আসে হচ্ছে 1/2। দেখো এই ধারাটাও হচ্ছে গুণোত্তর ধারা, কারণ যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করলে সব ক্ষেত্রে আমরা হাফ পাবো। দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে 1/2 পাবো, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলে 1/2 পাবো, চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ করলে আমরা 1/2 পাবো। দেখো যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করে সব ক্ষেত্রে সমান পাচ্ছে, সুতরাং এটা একটা গুণোত্তর ধারা। এই ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হবে, অষ্টম পদ। দেখো আমরা n-তম পদের সূত্র জানি a r⁻n-1। অষ্টম পদ সমান হবে হচ্ছে a r⁻n এর স্থলে হবে হচ্ছে 8, মানে 8 - 1। এখন এর মান বসাবো। দেখো এর মান হচ্ছে 64 ইন্টু আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতের মান হচ্ছে 1/2, আর 8 - 1 সমান হয় 9। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। দেখো এর পরে আমরা এই অঙ্কটা দেখব। 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 ধারাটির সাধারণ পদ কত? দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদকেই সাধারণ পদ বলা হয়। n-তম পদ যা সাধারণ পদও তাই। তো দেখো আমরা n-তম পদের সূত্র জানি a r⁻n-1। গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a r⁻n-1। তো n-তম পদ মানে সাধারণ পদ বের করতে বলতে, সাধারণ পদ বলতে n-তম পদ বোঝায়। তাহলে দেখো এর প্রথম পদ হচ্ছে, প্রথম পদ a, মানে হচ্ছে এর মান হচ্ছে 128 ইন্টু আর মানে হচ্ছে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। 64 ভাগ 128 সমান হয় হচ্ছে 1/2, মানে আর এর মান 1/2। আর এখানে হচ্ছে পাওয়ার হবে হচ্ছে n-1। এখান থেকে ক্যালকুলেশন করে যা পাবা সেটাই হবে হচ্ছে অ্যান্সার। এখানে কিন্তু n থেকে যাবে, কারণ এখানে বলা আছে যে n-তম পদ আমরা নির্ণয় করছি, সাধারণ পদ বের করতে বলেছিল। দেখো গুণোত্তর ধারার n-তম পদকেই সাধারণ পদ বলে। তো এখানে এই গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 128, আর সাধারণ অনুপাত r ইকুয়াল টু হচ্ছে 64 ভাগ 128 ইকুয়াল টু 1/2। তো দেখো আমরা জানি যে গুণোত্তর দ্বারা সাধারণ পদ বলতে n-তম পদকে বোঝায়। n-তম পদের সূত্র a r⁻n-1। এখানে a এবং r এর মান বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হচ্ছে আমার নির্ণেয় অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে একটি গুণোত্তর ধারার প্রথম, দেখো বলা আছে প্রথম ও দ্বিতীয় পদ। দেখো প্রথম পদ এবং দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে বলা আছে ধারাটির পঞ্চম পদ ও দশম পদ নির্ণয় করো। দেখো প্রথম পদ সমান দেওয়া আছে হচ্ছে 27, প্রথম পদ হচ্ছে 27। আর দ্বিতীয় পদ দেওয়া আছে হচ্ছে 9। দেখো প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে। তো প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, a ইকুয়াল টু 27। আর এখন দেখো প্রথম, এখানে কিন্তু ধারা দেওয়া নাই, বলা আছে প্রথম পদ আর দ্বিতীয় পদ দেওয়া আছে। যেহেতু প্রথম পদ আর দ্বিতীয় পদ দেওয়া আছে, তাহলে আমরা সহজেই সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত r ইকুয়াল টু হবে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে 9 ভাগ 27 ইকুয়াল টু, যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আসে 1/3। দেখো আমরা পেলাম হচ্ছে প্রথম পদ পেয়েছি 27, আর সাধারণ অনুপাত r ইকুয়াল টু পেয়েছি 1/3। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র a r⁻n-1। তাহলে পঞ্চম পদ কত হবে? a r⁻5-1। এখানে আমরা a এবং r এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এরপরে বলা আছে দশম পদ। দেখো দশম পদের ক্ষেত্রে আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র a r⁻n-1। আর তাহলে দশম পদের ক্ষেত্রে হবে a r⁻10-1। এখানে আমরা a এবং r এর মান 27 আর r এর মান 1/3 বসিয়ে ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হবে হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কগুলা তোমরা বুঝতে পারতেছো।
আমরা এখন এই অঙ্কটা করাবো। বলা আছে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 1/2। দেখো এখানে বলা আছে ধারাটির কোন পদ 1/2। তো এইখানে দেখো যদি বলা হতো ধারাটির প্রথম পদ কত, তাহলে প্রথম পদ 128। বলা হলো যে কোন পদ 64, তাহলে দেখো দ্বিতীয় পদ হচ্ছে 64। বলা হলো কোন পদ 32 হচ্ছে তৃতীয় পদ। ধারাটির কোন পদ 1/2। এখন যদি বলা হয় 32 কোন পদ, তাহলে 32 হচ্ছে তৃতীয় পদ। তো এখন বলা আছে ধারাটির কোন পদ 1/2। এখন দেখো আমরা ধরে নিব যে ধারাটির এনতম পদ হচ্ছে 1/2, তাহলে লিখবো অতএব মনে করি গুণোত্তর ধারার এনতম পদ 1/2, বা আমরা এনতম পদ, দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র জানি a r⁻n-1, এই সূত্র জানি এটা ইকুয়াল টু 1/2। এখন দেখো এ মানে হচ্ছে প্রথম পদ হচ্ছে 128, তাহলে 128 ইন্টু আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, তার মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে পাই হচ্ছে 1/2। দেখো এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা, কেন? কারণ হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে 1/2 পাই, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলেও 1/2 পাই। তার মানে এক্ষেত্রে এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা, এর সাধারণ অনুপাত আর ইকুয়াল টু হচ্ছে 1/2 ইন্টু n-1 ইকুয়াল টু 1/2। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে n ইকুয়াল টু আমরা 9 পাবো। 9 যেটা পেয়েছি এটা হচ্ছে আমার অ্যান্সার, তার মানে অ্যান্সার চলে এসেছে। দেখো আমরা প্রথমে ধরে নিব, ধরি গুণোত্তর ধারাটির এনতম পদ 1/2। আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র জানি a r⁻n-1। এখানে a এবং r এর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে n এর মান পাবো 9, তার মানে 9তম পদ হচ্ছে 1/2। দেখি বাস্তবে দেখি তো 9তম পদ হচ্ছে 1/2 নাকি। দেখো প্রথম পদ আছে 128, দ্বিতীয় পদ আছে 64, তৃতীয় পদ আছে হচ্ছে 32। তাহলে এর পরের পদ কত হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে আমরা পাই 1/2, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলে আমরা 1/2 পাবো। তাহলে এখন যদি আমরা এখানে 16 লিখি, দেখো 16 ভাগ হচ্ছে 32 সমান পাবো হচ্ছে 1/2। এর পরের পদ কত হবে? 8 প্লাস এর পরের পদ হবে 4 প্লাস এর পরের পদ হবে 2 প্লাস এর পরের পদ হবে হচ্ছে 1 প্লাস এর পরের পদ হবে হচ্ছে 1/2। দেখো যদি আমরা 8 ভাগ 16 করি তাহলে হাফ পাই, তারপরে 4 ভাগ 8 করলে আমরা পাবো 1/2, এরপরে 2 ভাগ 4 করলে পাবো 1/2, 1 ভাগ 2 করলে পাবো 1/2, 1/2 ভাগ 1 করলে আমরা পাবো 1/2। দেখো আমরা ধারাটা পেয়ে গেছি, সেটা হলো যে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, এটা ষষ্ঠ পদ, এটা সপ্তম পদ, এটা অষ্টম পদ, এটা হচ্ছে নবম পদ। দেখো আমরা পেয়েছিলাম নবম পদ হচ্ছে, নবম পদ বলা ছিল যে কোন ধারাটির কোন পদ 1/2, তার মানে ধারাটির নবম পদ হচ্ছে 1/2। এইটা হচ্ছে মূল কাহিনী, এইভাবেই কিন্তু আসে। এখন যদি বলা হতো যে ধারাটির কোন পদ 2, সেক্ষেত্রে আমরা বলে নিতাম যে মনে করি ধারাটির এনতম পদ 2, এবার এনতম পদের সূত্র a r⁻n-1 ইকুয়াল টু 2 লিখতাম। এখানে a এবং r এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা n এর মান পেতাম কিন্তু 7 পেতাম, মানে এটা কিন্তু সপ্তম পদ। দেখো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, 2 হচ্ছে সপ্তম পদ। তো এইভাবে বের করলে একেবারে বুঝতে পারো, তবে তোমাদের কিন্তু এইভাবে বের করা লাগবে না, তুমি এইভাবেই বের করবে যদি পরীক্ষায় আসে। আর এমসিকিউতে আসলে তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই করো, সমস্যা নাই। এরপরে দেখো পরের অঙ্কটা 1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস ডট 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 ধারাটির কোন পদ 8√2। তাহলে ধরে নিব যে মনে করি ধারাটির এনতম পদ 8√2। আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র জানি a r⁻n-1 ইকুয়াল টু 8√2। দেখো এখানে আমার এর মান, এ মানে প্রথম পদ হচ্ছে 1/√2, তার মানে 1/√2 ইন্টু আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে পাবো -√2, আর এরপরে পাওয়ার হবে n-1 ইকুয়াল টু 8√2। এবার ক্যালকুলেশন করো, করে n এর মান যা পাবা সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তততম পদই হবে হচ্ছে 8√2। এখানে ক্যালকুলেশনটা একটু কঠিন আছে, চেষ্টা করবা যে এই ক্যালকুলেশনগুলা নিজে নিজে করার। এখন আমরা এই অঙ্কটা দেখব। বলা আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3 ভাগ 9 এবং দশম পদ 8√2 ভাগ 81 হলে ধারাটির তৃতীয় পদ বের করো। দেখে
দেখো এখানে কিন্তু প্রথম পদ বা সাধারণ অনুপাত আর কিন্তু দেয়া নাই, মানে প্রথম পদও দেয়া নাই, সাধারণ অনুপাত আরও দেয়া নাই। এই কিন্তু বের করতে হবে তৃতীয় পদ নির্ণয় করতে হবে। এখানে কিন্তু শর্ত দেওয়া আছে, পঞ্চম পদ দেওয়া আছে আর দশম পদ দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবা। তো দেখো আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদের সূত্র কি জানি, সেটা হলো a r টু দি পাওয়ার n-1। তাহলে লিখবো অতএব পঞ্চম পদের সূত্র হবে হচ্ছে a r টু দি পাওয়ার, দেখো এনতম পদের ক্ষেত্রে এখানে n, তাহলে পঞ্চম পদের ক্ষেত্রে হবে r এর পাওয়ার হবে 5 - 1 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4। এটা হচ্ছে পঞ্চম পদ। দেখো আমরা পঞ্চম পদ বের করেছি, এবার আমরা দশম পদ বের করব। দশম পদ ইকুয়াল টু হবে a r টু দি পাওয়ার, যেহেতু দশম পদ তার মানে আমরা n এর স্থলে 10 বসাবো, 10 - 1 ইকুয়াল টু আসে হচ্ছে a r টু দি পাওয়ার 9। আর প্রশ্নে কিন্তু আমার বের করতে বলছে হচ্ছে তৃতীয় পদ, তাহলে লিখবো তৃতীয় পদ a r টু দি পাওয়ার 3 - 1, এটা হচ্ছে তৃতীয় পদ ইকুয়াল টু আমরা পাই a r স্কোয়ার পাবো। তার মানে দেখো আমরা লিখে ফেলছি, পঞ্চম পদ আমরা পাচ্ছি হচ্ছে a r টু দি পাওয়ার 4, দশম পদ পাচ্ছি a r টু দি পাওয়ার 9, আর তৃতীয় পদ হচ্ছে a r টু দি পাওয়ার 2। এখানে আমার তৃতীয় পদ বের করতে বলছে, আমার এখানে a এবং r এর মান জানা লাগবে। এখানে a এবং r এর মান জানানোর জন্যই দুইটা শর্ত দেওয়া আছে, বলা আছে পঞ্চম পদ এত, দশম পদ এত। তাহলে আমরা পঞ্চম পদ কত পেয়েছি, পঞ্চম পদ পেয়েছি a r টু দি পাওয়ার 4। তাহলে পঞ্চম পদ ইকুয়াল টু কত হবে, হবে হচ্ছে 2√3/9, আমরা এটা 1 নং দিব। আর দশম পদ আমরা পেয়েছি a r টু দি পাওয়ার 9। দেখো এখানে প্রশ্নে দশম পদ দেওয়া আছে হচ্ছে 8√2/81, এটা আমরা 2 নং দিব। দেখো আমরা 1 নং আর 2 নং সমীকরণ পেয়েছি। এখন আমরা যদি 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ করি, সেক্ষেত্রে আমরা দেখো যে ব্যাপারটা সেটা হলো r এর মান পাবো, r এর মান পাবো হচ্ছে √2/√3। দেখো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করলে আমরা r ইকুয়াল টু পাবো √2/√3। এখন আমার বের করতে বলছিল তৃতীয় পদ, আমরা তৃতীয় পদ বের করার জন্য আমরা লব হরকে r স্কোয়ার দ্বারা গুণ করব। তার মানে যদি এটা r স্কোয়ার দ্বারা গুণ করে r টু দি পাওয়ার 4 হবে আর r স্কোয়ার। দেখো আমরা এইটারে r স্কোয়ার দ্বারা গুণ করছি, আবার হরকেও r স্কোয়ার দ্বারা গুণ করছি, তার মানে a r স্কোয়ার ইন্টু r স্কোয়ার সমান r টু দি পাওয়ার 4, আর নিচে কিছু না মানে 1 আছে, তার মানে 1 এর সাথে r স্কোয়ার গুণ হলে r স্কোয়ার হবে। এবার দেখো a r টু দি পাওয়ার 4, আমরা a r টু দি পাওয়ার 4 সমান পাই হচ্ছে 2√3/4 পাই, এটা পাই ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা a r টু দি পাওয়ার 4 সমান পাই হচ্ছে 2√3/4, আর সমান আমরা পেয়েছি হচ্ছে √2/√3, আর যেহেতু এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, দিয়ে ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হবে কিন্তু আমার অ্যান্সার। ক্যালকুলেশন করে এইটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জানো, এটার একটু ক্যালকুলেশনটা 2 নং সমীকরণকে যখন 1 নং সমীকরণ দ্বারা ভাগ করবা, ওই ক্যালকুলেশনটা একটু কঠিন, এই জন্যই কিন্তু এই অঙ্কটা বেশি আসে। তো দেখো এই অঙ্কটা লেখার ক্ষেত্রে আমরা লিখবো, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত সমান r। তো আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান a r টু দি পাওয়ার n-1, অতএব পঞ্চম পদ সমান হবে হচ্ছে a r টু দি পাওয়ার 5 - 1 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4। তার মানে এই পঞ্চম পদ ইকুয়াল টু আমার প্রশ্নে দেওয়া আছে হচ্ছে যেটা দেওয়া আছে সেটা লিখবো, a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এত লিখছি, লিখে 1 নং দিয়েছি। এরপরে দশম পদ বের করেছি, দশম পদ বের করে আমরা পেয়েছি a r টু দি পাওয়ার 9, তার মানে a r টু দি পাওয়ার 9 ইকুয়াল টু এই দশম পদ লিখছি, লিখে 2 নং সমীকরণ দিয়েছি। এবার 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা r এর মান পাবো, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত r এর মান পাবো। এখন দেখো তৃতীয় পদ বের করতে বলা হয়েছে, তৃতীয় পদ হচ্ছে a r টু দি পাওয়ার 3 - 1, 3 - 1 সমান হবে হচ্ছে 2, মানে a r স্কোয়ার হবে। এবার লব হরকে আমরা r স্কোয়ার দ্বারা গুণ করব, গুণ করে এইটা সমান দেখো আমার 1 নং এ দেওয়া আছে, আমরা এটা বসাবো। আর দেখো আর সমান আমরা পেয়েছি √2/√3 বসিয়েছি, আর এরপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়েছি, দিয়ে আমরা এইটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হবে আমার নির্ণয় অ্যান্সার। তো অঙ্কটা আশা করি তোমরা পারবে। এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। দেখো এই টাইপ 2তে এই 3টা একই রকমের ধারা দেওয়া আছে, দিয়ে বলা আছে দেখো যে প্রথম 14টি পদের সমষ্টি বের করো, প্রথম 14টি পদের সমষ্টি। এরপরে আর একটা ধারা দেওয়া আছে, বলা আছে প্রথম 7টি পদের সমষ্টি কত।
এরপরে দেখো এখানে আর একটা ধারা দেওয়া আছে, বলাতে আছে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত। তো দেখো এই ধারার 3টা কিন্তু গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে বলা আছে এই প্রথমটায় বলা আছে প্রথম 14টি পদের সমষ্টি, পরেরটায় বলা আছে প্রথম 7টি পদের সমষ্টি, পরেরটায় বলা আছে প্রথম 8টি পদের সমষ্টি। আমি 3টার থেকে একটা অঙ্ক করাবো, সেটা হলো যে এই অঙ্কটা করাবো, যেহেতু মাইনাস আছে। দেখো এই গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান হচ্ছে 2, আর সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। আর ইকুয়াল টু হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে -4 ভাগ 2 ইকুয়াল টু আসে -2। দেখো আর এর মান আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু 1 থেকে ছোট। যদি আর এর মান 1 থেকে ছোট হয় তাহলে গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা, আর আর এর মান 1 থেকে বড় হলে গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা। তার মানে আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ভাগ 1 মাইনাস r। এখানে বলা আছে প্রথম 7টি পদের সমষ্টি কত। দেখো প্রথম পদ আমরা পেয়েছি আর সাধারণ অনুপাত আর পেয়েছি, এখন বলা আছে প্রথম 7টি পদের সমষ্টি। আমরা জানি যে গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এটা। তো দেখো তাহলে প্রথম 7টি পদে, তার মানে আমরা n এর স্থলে 7 লিখবো, মানে S7 ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 7 ভাগ 1 মাইনাস r। দেখো আমরা জানি গুণোত্তর দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ভাগ 1 মাইনাস r। তাহলে যদি প্রথম 7টি পদের সমষ্টি যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা n এর স্থলে 7 লিখছি, n এর স্থলে 7 লিখছি। এখন আমরা a এর মান এবং r এর মান বসাই দিব। আর দেখো a মান হচ্ছে প্রথম পদ হচ্ছে 2 আর 1 মাইনাস r। দেখো r এর মান হচ্ছে -2, তার মানে আমরা -2 এরপর পাওয়ার দেব হচ্ছে 7। যেহেতু ভিতরে প্রথম বন্ধনী দিয়েছি তার মানে বাইরে হবে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর 1 মাইনাস আর এর মান হচ্ছে -2, আর এর মান হচ্ছে -2। এখন আমরা এটা ক্যালকুলেশন করে যা পাবো তাই হবে হচ্ছে অ্যান্সার। দেখো খুবই সহজ অঙ্ক, যদি তুমি একটু চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। এই 3টা অঙ্ক একই রকমের অঙ্ক। দেখো প্রথম পদ এবং সাধারণ অনুপাত আর দেওয়া আছে, মানে প্রথম পদ এ দেওয়া আছে আর সাধারণ অনুপাত আর দেওয়া আছে। এখানে আর এর মানটা -2, যেহেতু মানে 1 থেকে ছোট, যদি 1 থেকে ছোট হয় তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা এইটা বসাবো। তো এইটা লিখছি, লিখার পরে এবার প্রথম 7টি পদের সমষ্টি n এর স্থলে আমরা 7 লিখছি, লিখে a এবং r এর মান বসিয়ে ক্যালকুলেশন করব, করে যা হবে তাই হচ্ছে অ্যান্সার। দেখো এইটার ক্ষেত্রে আমরা আর এর মান দেখো 9 ভাগ 3 সমান হবে 3, আর এর মান হচ্ছে 1 থেকে বড়, সুতরাং সমষ্টি নির্ণয়ের সূত্র হবে কিন্তু এইটা। তো আমরা এখানে প্রথম 14টি পদের সমষ্টি বের করতে বলছে, n এর স্থলে 14 লিখবো, লিখে a এবং r এর মান বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। এরপরে দেখো এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো বলা আছে 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ... 768 ধারাটির সমষ্টি কত। দেখো ধারাটির সমষ্টি বের করতে হবে। এখানে কিন্তু আমার মাঝখানে অনেকগুলো পদ দেওয়া নাই, দেখো এইটা হচ্ছে মেন ব্যাপার। বলা আছে 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ... প্লাস 768 ধারাটির সমষ্টি বের করো, মানে এই ধারাটির আমরা সমষ্টি বের করব। তাহলে সমষ্টি বের করতে হলে আমার এইটা কততম পদ আমি কিন্তু তা জানি না। আগে আমার 768 এইটা কততম পদ আমরা সেটা বের করব, বের করে অততম পদের সমষ্টি বের করব। তার মানে দেখো আমার এইটা যততম পদ আমরা সেটা বের করব। তাহলে প্রথমে ধরে নিব যে ধরি n-তম পদ, মানে গুণোত্তর ধারার n-তম পদ সমান হচ্ছে 768। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1, আর এখানে ইকুয়াল টু 768। এখন আমরা এর মান বসাবো। দেখো এ মানে হচ্ছে প্রথম পদ। দেখো ধারাটির প্রথম পদ হচ্ছে এ হচ্ছে 12, আর আর মানে হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ যদি আমরা প্রথম পদ করি, মানে 24 ভাগ 12 যদি করি তাহলে আসে হচ্ছে 2, তার মানে আর এর মান হচ্ছে 2। তার মানে এখানে আমরা এর মান পেয়েছি হচ্ছে 12 আর আর এর মান পেয়েছি হচ্ছে 2। তাহলে দেখো 2 টু দি পাওয়ার হবে হচ্ছে n-1 ইকুয়াল টু 768। এটা যদি আমরা ক্যালকুলেশন করলে আসবে n এর মান আসবে 7।
এখন আমার প্রশ্নে বলা ছিল যে এই যে ধারাটা দেওয়া আছে ধারাটির সমষ্টি কত। এখন দেখো এইখানে এন এর মান আমরা 7 পেয়েছি, দেখো এন এর মান 7 পেয়েছি, মানে এইটা হচ্ছে 7তম পদ, তার মানে আমার 7তম পদের সমষ্টি বের করতে হবে। যেহেতু এটা একটা গুণোত্তর ধারা, তাহলে আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু, দেখো এ ইন্টু এখানে আর এর মান কিন্তু 1 থেকে বড়, যেহেতু 1 থেকে বড় সুতরাং এই সূত্রটা হবে, তার মানে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ভাগ আর মাইনাস 1। তাহলে দেখো আমার এন এর মান হচ্ছে 7, মানে 7টি পদের সমষ্টি বের করতে হবে, তার মানে এস 7 ইকুয়াল টু হবে হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন এর স্থলে আমরা 7 লিখবো, 7 মাইনাস 1 ভাগ আর মাইনাস 1। এইখানে আমরা যদি এ এবং আর এর মান বসাই দিই, মানে এই ক্ষেত্রে আমরা যদি এ এবং আর এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হবে হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা আমি আরেকটু বলতেছি, দেখো এই ধারাটার বলা আছে ধারাটির সমষ্টি কত, তো এই সমষ্টি যে বের করবো এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, কিন্তু এইটা কততম পদ আমরা তো জানি না, কততম পদ আমাকে আগে সেটা বের করতে হবে, মানে পদ সংখ্যা এন বের করব। তাহলে আমরা ধরে নিব যে মনে করি এনতম পদ সমান হচ্ছে 768, আমরা গুণোত্তর ধারার এনতম পদের সূত্র জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এখানে এ এবং আর এর মান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে এন এর মান পাবো, তার মানে এইটা হচ্ছে 7তম পদ, মানে 7টি পদের সমষ্টি বের করতে হবে। আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা, আর 7টি পদের সমষ্টি হবে এন এর স্থলে আমরা 7 লিখবো, লিখে এ এবং আর এর মান বসে ক্যালকুলেশন করলেই আমরা 7টি পদের সমষ্টি পেয়ে যাব। এখন আমরা এই অঙ্কটা দেখব, বলা আছে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস ডট 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 ধারাটির 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। দেখো বলা আছে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো এই ধারাটা যে দেওয়া আছে সেটা হলো গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার আমরা প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ ইকুয়াল টু হবে হচ্ছে 1, আর সাধারণ অনুপাত আর ইকুয়াল টু হবে হচ্ছে দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে -1 ভাগ 1 করলে পাই -1। এই -1 কিন্তু 1 থেকে ছোট, যেহেতু 1 থেকে ছোট তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হবে কিন্তু এইটা, আর 1 থেকে বড় হলে সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা, তার মানে সমষ্টি নির্ণয়ের সূত্র হবে এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ হচ্ছে 1 মাইনাস আর। এখন আমার প্রশ্নে বলা আছে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি বের করো, তাহলে n এর স্থলে আমরা কি লিখবো, n এর স্থলে 2n প্লাস 1 লিখবো। আর যদি এখন বলা হতো যে গরু সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে n এর স্থলে আমরা গরু লিখতাম। যদি বলতো জুতা সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে n এর স্থলে আমরা জুতা লিখতাম, কিন্তু গরু বা জুতা তো বলে নাই, বলছে হচ্ছে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি, তার মানে এস 2n প্লাস 1 ইকুয়াল টু এ ইন্টু হবে হচ্ছে 1 মাইনাস আর টু দি পাওয়ার 2n প্লাস 1 ভাগ হচ্ছে 1 মাইনাস আর। দেখো আমরা 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে, তার মানে n এর স্থলে 2n প্লাস 1 লিখছি, n এর স্থলে 2n প্লাস 1 লিখছি। এখন আমরা a এবং r এর মান বসাই দিব। দেখো এর মান, আমার এর মান হচ্ছে 1, আমরা 1 লিখলাম, আর ইন্টু 1 মাইনাস আর এর মান, দেখো আর এর মান হচ্ছে -1, তার মানে -1, এরপরে পাওয়ার হচ্ছে 2n প্লাস 1, আর ভাগ হচ্ছে 1 মাইনাস আর, তার মানে 1 মাইনাস আর এর মান হচ্ছে -1, তার মানে -1। দেখো এখানে এর মান আমরা 1 বসিয়েছি আর আর এর মান বসিয়েছি -1, বসালে এটা পাই। এখন দেখো যে ব্যাপারটা এইখানে মূল বিষয়টা -1 এর উপর পাওয়ার আছে 2n প্লাস 1, তো দেখো 2n প্লাস 1 কিন্তু একটা বিজোড় সংখ্যা। কেন 2n প্লাস 1 বিজোড় সংখ্যা? আমরা n এর যে কোনো স্বাভাবিক মান যদি আমরা বসাই, মানে n এর মান যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 2n প্লাস 1 কিন্তু একটা বিজোড় সংখ্যা। n এর মান যদি আমরা 1 বসাই, 1 যদি বসাই সেক্ষেত্রে পাবো 2 ইন্টু 1 প্লাস 1 সমান হবে হচ্ছে 3। n এর মান যদি 2 বসাই, দেখো 2 বসালে পাই হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1 সমান হয় হচ্ছে 5। n এর মান যদি আমরা 3 বসাই তাহলে 2 ইন্টু 3 প্লাস 1 সমান হয় হচ্ছে 7। দেখো n এর মান আমরা 1 2 3 বসালাম, বসিয়ে আমরা 2n প্লাস 1 এর মান পেলাম আমরা হচ্ছে 3 5 7। এগুলো কিন্তু সবই বিজোড় সংখ্যা, তার মানে n এর যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য 2n প্লাস 1 কিন্তু বিজোড় সংখ্যা। যেহেতু -1 এর উপর পাওয়ার বিজোড়,
মনে রাখবা যদি -1 এর উপর পাওয়ার বিজোড় হয় তাহলে -1 হয়। দেখো -1 এর উপর পাওয়ার যদি 3 হয়, দেখো -1 এর উপর পাওয়ার 3, তার মানে 3টা -1 গুণ করলে হয় -1। -1 এর উপর পাওয়ার যদি 5 হয় তাহলে -1 হবে। -1 এর উপর পাওয়ার যদি 15 হয় তাহলে -1 হবে। মানে -1 এর উপর পাওয়ার হচ্ছে যদি বিজোড় হয় তাহলে -1 হবে। যেহেতু 2n + 1 হচ্ছে বিজোড় সংখ্যা। কেন বিজোড় সংখ্যা? n এর যে কোনো আমি যদি স্বাভাবিক সংখ্যা বসাই, n এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি বসাই, সেক্ষেত্রে 2n + 1 আমরা বিজোড় পাই। n এর মান 1 বসাও, এখানে বসালে 3 পাবে, 2 বসালে 5 পাবে, 3 বসালে 7 পাবে। এগুলো কিন্তু বিজোড় সংখ্যা। যেহেতু বিজোড় সংখ্যা 2n + 1, তার মানে -1 এর পুরো বিজোড় সংখ্যা আছে পাওয়ার। যদি -1 এর উপর পাওয়ার বিজোড় সংখ্যা হয় আমরা জানি হচ্ছে -1 হবে। তার মানে আমরা এখানে পাবো 1 মাইনাস, দেখো -1 এর উপর পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যা সুতরাং -1ই হবে। আর ভাগ হচ্ছে 1, মাইনাসে মাইনাসে হয় +1 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে +1 আর 1 + 1 সমান হবে 2 ভাগ 2 ইকুয়াল টু 1 অ্যান্সার। দেখো অ্যান্সার চলে এসেছে। দেখো একটা ধারা দেওয়া আছে, এই ধারাটার বলা আছে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি বের করো। এই ধারার প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত হচ্ছে -1। তাহলে আমরা যেহেতু আর এর মান 1 থেকে ছোট পেয়েছি তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র বসাবো আমরা এইটা। তো এখন বলা আছে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি বের করো। তার মানে আমরা n এর স্থলে 2n + 1 বসাবো। বসানোর পরে এখন a এবং r এর মান আমরা বসাই দিব। বসাই দেওয়ার পরে দেখো -1 এর পুরো পাওয়ার আছে 2n + 1। 2n + 1 কিন্তু বিজোড় সংখ্যা। যেহেতু -1 এর পাওয়ার বিজোড় সংখ্যা সুতরাং যদি -1 এর পাওয়ার বিজোড় সংখ্যা হয়, দেখো বিজোড় সংখ্যা হলে কিন্তু -1 হয়, তার মানে এটা -1 হবে। এবার ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। এর পরের অঙ্কটা দেখো একই রকমের অঙ্ক। বলা আছে হচ্ছে 2 - 2 + 2 -2 + ... 2n + 2 সংখ্যক পদের সমষ্টি বের করো। তার মানে এখানে যদি -1 এর পাওয়ার যদি 2n + 2 হয়, তার মানে দেখো আমরা 2n + 2 সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তার মানে এখানে 2 হবে, এখানে 2 হবে, তার মানে আমরা এখানে 2 হবে। আচ্ছা, এখানে প্রথম পদ হচ্ছে 2, 1 না, কিন্তু প্রথম পদ হচ্ছে 2 আর সাধারণ হচ্ছে অনুপাত -2 ভাগ 2 মানে -2 ভাগ 2 ইকুয়াল টু -1 এ আসবে, যেটা 1 থেকে ছোট। এখন দেখো যে ব্যাপারটা আমরা যেহেতু আর এর মান 1 থেকে ছোট, তার মানে সমষ্টি নির্ণয়ের সূত্র হবে এইটা। এখন আমার বলা হয়েছিল যে 2n + 2 সংখ্যক পদের সমষ্টি, তাহলে n এর স্থলে 2n + 2 লিখছি। এবার দেখো এর মান হচ্ছে 2, এর মান 2 বসাবো, এর মান 2 বসাবো, আর এর মান আমরা -1 বসাবো। আর এর মান -1 বসাবো। বসানোর পরে এবার দেখো -1 এর 2n + 2, 2n + 2 কিন্তু জোড় সংখ্যা। n এর যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য, মানে n এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা বসালে 2n + 2 কিন্তু জোড় সংখ্যা আসবে। তার মানে যেহেতু -1 এর পাওয়ার জোড় সংখ্যা, মনে রাখবা -1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে -1 হয়, আর -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে হবে হচ্ছে +1। তার মানে আমরা এইটা পাবো হচ্ছে 2 × 1। আর দেখো -1 এর পাওয়ার হচ্ছে 2n + 2, 2n + 2 কিন্তু জোড় সংখ্যা। যেহেতু জোড় সংখ্যা তাহলে -1টা +1 হয়ে যাবে। তার মানে দেখো +1 হবে, আর আগেই অলরেডি মাইনাস ছিল তাই দিয়েছি। আর ভাগ হচ্ছে 1 মাইনাসে মাইনাসে +1। দেখো 1 - 1 সমান হয় 0, 0-র সাথে 2 গুণ করলে হয় 0, ভাগ করলে 0ই হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 0। দেখো অঙ্কগুলা মজার অঙ্ক যদি তুমি পারো। এর পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা বলা আছে 2 + 4 + 8 + 16 + ... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254। বলা আছে n এর মান নির্ণয় করো। দেখো n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 254। দেখো এই ধারাটার প্রথম পদ a সমান হচ্ছে 2, আর সাধারণ অনুপাত r ইকুয়াল টু হচ্ছে 4 ভাগ 2 মানে হচ্ছে 2। আর এর মান কিন্তু দেখো যে ব্যাপারটা সেটা হলো 1 থেকে বড়। যেহেতু 1 থেকে বড় তার মানে সমষ্টি নির্ণয়ের সূত্র হবে এইটা। তার মানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি sn ইকুয়াল টু হবে a × r⁴ n - 1 ভাগ r - 1। দেখো
এই যে ধারাটাই ধারাটার প্রথম পদ হচ্ছে 2 আর সাধারণ অনুপাত হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে 2। আর এর মান কিন্তু 1 থেকে বড়, যেহেতু 1 থেকে বড় সুতরাং সমষ্টি নির্ণয়ের সূত্র হবে এইটা। তার মানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হবে Sn ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1। দেখো ধারাটির n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 254। তার মানে Sn ইকুয়াল টু হবে হচ্ছে, দেখো n সংখ্যক পদ, n সংখ্যক পদের সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। Sn ইকুয়াল টু আমরা এইটা পেয়েছি। তো n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 254। তার মানে প্রশ্ন মতে হবে হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ হচ্ছে r মাইনাস 1 ইকুয়াল টু 254। এখানে এ এবং আর এর মান বসাই দিবা, দিয়ে ক্যালকুলেশন করলে এন এর মান আসবে 7। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমার এন এর মান কিন্তু বের করতে বলেছিল। দেখো যে ধারাটা দেওয়া আছে সেটা হলো গুণোত্তর ধারা। এর প্রথম পদ এ ইকুয়াল টু 2, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু হচ্ছে 2 হচ্ছে আর এর মানটা হচ্ছে 2 পেয়েছি, 2 হচ্ছে 1 থেকে বড়। তার মানে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হবে হচ্ছে এইটা, মানে এস এন ইকুয়াল টু এত। এখন দেখো বলা আছে যে এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 254। তাহলে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা এইটা পেয়েছি। তার মানে এইটা ইকুয়াল টু 254 লিখবো, লিখে এ এবং আর এর মান বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমার এন এর মান চলে আসবে, আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। আশা করি তোমরা যদি একটু ভালো করে বুঝো দেখবা যে এই অঙ্কগুলা সহজ। এই অঙ্কগুলা কেন সহজ জানো? কারণ হচ্ছে এইখানে তো তোমার অনেক বেশি সূত্র দরকার লাগে না, কয়েকটা সূত্র জানলেই হয়। সুতরাং একটু যদি একবার যদি তোমার মনের মধ্যে আসে, তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে দেখবা যে অঙ্কগুলো অনেক সহজ। এখন আমরা টাইপ 3 করাবো। এই টাইপ 3 এই অঙ্কগুলা প্রায় একই রকমের এবং এই অঙ্কগুলা মূলত এই 3টা সূত্র দিয়ে হবে অঙ্কগুলা। দেখো বলা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেওয়া আছে। দেখো আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। এইটা মানেই কিন্তু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বলতে বোঝা যাচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। এইটাও যা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এই কথাও তাই। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির আমরা সূত্র জানি n ইন্টু n প্লাস 1 ভাগ 2 টোটালটার উপর হোল স্কোয়ার। দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি প্রশ্নে দেওয়া আছে 441 আর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা এইটা পেয়েছি। তাহলে এইটা ইকুয়াল টু হবে হচ্ছে 441। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো n ইকুয়াল টু -7 এবং n ইকুয়াল টু পাবো হচ্ছে 6। n ইকুয়াল টু -7 গ্রহণযোগ্য নয়, কারণ n এর মান হচ্ছে ঋণাত্মক হতে পারে না। তার মানে n ইকুয়াল টু 6, এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। দেখো প্রশ্নে বলা হয়েছিল যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে এইটা। তার মানে এইটা ইকুয়াল টু হবে হচ্ছে 441। এবার ক্যালকুলেশন করো, করে n এর মান -7 পাবা, আবার n এর মান 6 পাবা। n এর মান -7 গ্রহণযোগ্য নয়, তার মানে n ইকুয়াল টু 6, এটাই হচ্ছে অ্যান্সার। এখন বলা ছিল যে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। ওই সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। দেখো আমরা জানি স্বাভাবিক সংখ্যার মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ ফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। বলা ছিল যে ওই সংখ্যাগুলোর সমষ্টি বের করো। ওই সংখ্যা বলতে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে হবে। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি n ইন্টু n প্লাস 1/2। আমরা এখানে n এর মান আমরা যে 6 পেয়েছি 6 বসাবো, মানে 6 ইন্টু 6 প্লাস 1/2। এবার যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে হয় 3, তার মানে আসে হচ্ছে 21। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকমের অঙ্ক। বলা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225, আগে ছিল 441, মানে একই রকম। তুমি একটু নিজে চেষ্টা করো, সেক্ষেত্রেই পারবে। এরপরে দেখো বলা আছে যে এই অঙ্কটা দেখাও যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব।
দেখো আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র জানি এন ইন্টু এন প্লাস 1/2 হোল স্কোয়ার, কিন্তু এখানে এন না দিয়ে এখানে দিয়ে আছে 10 কিউব, মানে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তার মানে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, মানে এখানে আমরা এন এর স্থলে 10 বসাবো। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডে যা পাবো, এরপরে দেখো রাইট হ্যান্ড সাইডে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10 আছে। তার মানে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল। তার মানে দেখো যে ব্যাপারটা, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে আমরা এই সূত্রে এন এর স্থলে 10 বসাবো। 10 বসালে বাম পক্ষে যা পাবো ডান পক্ষেও তাই পাবো, তাই লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপরে দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা বলবো যে একটু নিজে চেষ্টা করলে পারবে। সেটা হলো যে কি বলা আছে, এইটাই এত, দেখো এত ভাগ এত ইকুয়াল টু 210 বলা আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব। মানে কি বল, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তো এইটা ইকুয়াল টু ঘনের সমষ্টির সূত্র আমরা জানি হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 ভাগ 2 টোটালটার পরে হোল স্কোয়ার। মানে আমার এইটুকের সূত্র আসবে, দেখো এইটুকের সূত্র আসবে হচ্ছে এইটা। আর 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন, দেখো এটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 ভাগ হচ্ছে 2। তার মানে এইটার সূত্র হচ্ছে এইটা ভাগ এইটার সূত্র হচ্ছে এইটা, আর ইকুয়াল টু আছে হচ্ছে 210। এখন বলা আছে এন এর মান কত, এন এর মান বের করতে হবে। তাহলে এবার দেখো এইটা হোল স্কোয়ার আর এইটা দুইটা যেহেতু সেম, তাহলে মানে একটা কেটে যাবে, কেটে গেলে থাকে এন ইন্টু এন প্লাস 1 ভাগ 2 ইকুয়াল টু 210। ক্যালকুলেশন করো, করে এন এর মান যা পাবা আর সেটাই হবে হচ্ছে অ্যান্সার। দেখো সহজ অঙ্ক, একটু যদি চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। দেখো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র এইটা, আর প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এইটা। তার মানে এইটা ভাগ এইটা ইকুয়াল টু 210 দেওয়া আছে। তার মানে এইটা ভাগ এইটা ইকুয়াল টু 210 লিখবো, লিখে এবার ক্যালকুলেশন করে এন এর মান যেটা পাবো সেটাই হবে হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটি করাবো। বলা আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। যদিও তোমরা অঙ্কটা অনেক বড় করে করো, বাট সহজে করা যায়। মানে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি যদি আমরা S10 ধরি, S10 ইকুয়াল টু log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 প্লাস 10 পদ পর্যন্ত। যেহেতু 10টি পদের সমষ্টি বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি log 2 এর উপরে পাওয়ার লিখতে পারি 1। দেখো 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 প্লাস log, দেখো আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার। দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস log 8, আমরা 8কে লিখতে পারি হচ্ছে 2 কিউব লিখলাম প্লাস ডট 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 প্লাস 10 পদ পর্যন্ত ইকুয়াল টু, দেখো পাওয়ার যেটা থাকে মানে log 2 এরপর পাওয়ার 1টা কিন্তু প্রথমে আসে, লগের প্রথমে আসে। তার মানে 1 log 2 হবে প্লাস, দেখো log 2 এরপর পাওয়ার আছে হচ্ছে 2। মনে রাখবা লগের ক্ষেত্রে যেটা এখানে পাওয়ার থাকে log 2 এরপরে যে পাওয়ার আছে 2 এটা প্রথমে আসে লগের নিয়ম অনুসারে। তার মানে 2 log 2 প্লাস এই ক্ষেত্রে দেখো 3 প্রথমে আসবে, মানে 3 প্রথমে আসবে, মানে 3 log 2। দেখো log 2 এরপর log 2 আর 2 এরপর পাওয়ার হচ্ছে 3, নিয়ম হচ্ছে পাওয়ারটা প্রথমে আসে। তার মানে 3 log 2 প্লাস ডট 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 প্লাস, দেখো এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদের ক্ষেত্রে আছে 1 log 2, দ্বিতীয় পদের ক্ষেত্রে আছে 2 log 2, তৃতীয় পদের ক্ষেত্রে আছে 3 log 2। তাহলে দশম পদের ক্ষেত্রে কি হবে, দশম পদের ক্ষেত্রে হবে 10 log 2 হবে। দেখো প্রথম পদ তার মানে 1 log 2, দ্বিতীয় পদ 2 log 2, তৃতীয় পদ 3 log 2। তাহলে দশম পদের ক্ষেত্রে হবে কি 10 log 2। এবার দেখো এইটা সবটাতে কিন্তু log 2 কমন আছে, তাহলে আমরা log 2 কমন নিব। কমন নিলে হয় এখানে হয় 1 প্লাস এই হচ্ছে 2 প্লাস এই হচ্ছে 3 প্লাস ডট 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 প্লাস 10 হবে। আর আমরা কমন নিয়েছি হচ্ছে log 2, log 2টা আমরা এইখানে লিখলাম। লগের ক্ষেত্রে আমরা পরে লিখবো। তার মানে log 2 কমন নিয়েছি, log 2 কমন নিলে দেখো log 2 কমন নিয়েছি যেহেতু, তার মানে থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10। দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10, মানে
প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল বোঝাচ্ছে এটা। দেখো আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। তার মানে আমরা যদি বলা হয় প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, আমরা n এর স্থলে এখানে 10 বসাবো, যেহেতু এগুলা প্রথম এখানে যেটা আছে সেটা হলো যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল, আর এই সূত্রটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তার মানে আমরা এখানে n এর স্থলে 10 লিখবো, তার মানে হবে হচ্ছে 10 ইন্টু 10 যোগ 1 ভাগ 2, আর এ হচ্ছে লগ 2। এখন যদি আমরা এটার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 55, মানে এটুককে ক্যালকুলেশন করলে হবে 55 লগ 2। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। খুবই সহজ অঙ্ক, একটু যদি চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। পরের অঙ্কটা একই রকম, বলা আছে প্রথম 12টি পদের সমষ্টি কত। তো পরের অঙ্কটাও যদি তুমি নিজে চেষ্টা করো সেক্ষেত্রে পারবে। শেষ টাইপ মানে 4 নম্বর টাইপ নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো 4 নম্বর টাইপে এই দুইটা অঙ্ক আছে। দেখো বলা হচ্ছে যে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে, বলা আছে গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। আর পরের অঙ্কটায় বলা আছে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করো। দুইটা অঙ্ক একই টাইপের অঙ্ক, আমি পরের অঙ্কটা করাবো। দেখো প্রথম পদ, এখানে প্রথম পদ a = 3। দেখো প্রথম পদ হচ্ছে 3, আর সাধারণ অনুপাতকে ধরবো আমরা আর এর মান আমরা জানি না। তো এখন আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান a⁴n-1। তাহলে অতএব দ্বিতীয় পদ, দেখো এখানে দ্বিতীয় পদ কিন্তু x, তার মানে দ্বিতীয় পদ x = হবে, দেখো আমরা জানি n-তম পদের সূত্র a⁴n-1। তাহলে দ্বিতীয় পদ কত হবে, আমরা n এর স্থলে আমরা বসাবো 2 বসাবো, মানে a⁴2⁻² = a পেলাম। তার মানে দ্বিতীয় পদ x = পেলাম আমরা আমরা অতএব দিয়ে লিখে রাখি, অতএব x = পেলাম a। দেখো x = a পেয়েছি। তাহলে তৃতীয় পদ কত পাবো, অতএব তৃতীয় পদ, দেখো তৃতীয় পদ কিন্তু এখানে y, তার মানে y = দেখো আমরা n-তম পদের সূত্র জানি a⁴n-1। তাহলে তৃতীয় পদের ক্ষেত্রে আমার n এর স্থলে 3 হবে, তার মানে a⁴3-1 হয় হচ্ছে a² হবে, a² হবে। তার মানে আমরা অতএব y = পেলাম a² পেলাম। এবার চতুর্থ পদ, দেখো চতুর্থ পদ কিন্তু এখানে z, তাহলে লিখবো চতুর্থ পদ z = দেখো আমরা চতুর্থ পদ যেহেতু z, তাই z লিখছি, z = আমরা n-তম পদের সূত্র জানি a⁴n-1। তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে হবে a⁴4-1 হয় a⁴³ হবে। তার মানে z = পেলাম আমরা a⁴³। এরপরে দেখো দেওয়া আছে হচ্ছে পঞ্চম পদ হচ্ছে 243। তাহলে অতএব পঞ্চম পদ 243 দেখো পঞ্চম পদ হচ্ছে 243, তার মানে 243 কত হবে, আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র a⁴n-1। তাহলে পঞ্চম পদের ক্ষেত্রে হবে হচ্ছে a⁵5-1 বা 243 a⁵5-1 মানে হচ্ছে 4, বা আমরা যদি এইখানে আমরা এর মান জানি, দেখো এর মান হচ্ছে 3, তার মানে 243 এর মান হচ্ছে 3 ইন্টু r⁴। আমরা ক্যালকুলেশন করলে r পাবো হচ্ছে 3। দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে r এর মান পাবো 3, তার মানে আমরা প্রথম পদ a = 3 আর সাধারণ অনুপাত r = 3। এখন আমরা বলা আছে x, y এবং z এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এইখানে যে আমরা x = a পেয়েছি, এইখানে যদি আমরা এর মান 3 এবং r এর মান 3 বসাই তাহলে x এর মান পাবো। আবার এইখানে দেখো y = পেয়েছি a², এখানে a এবং r এর মান বসাই দিলে আমরা y এর মান পাবো। এইখানে যদি আমরা a এবং r এর মান বসাই দিলে আমরা z এর মান পাবো। তার মানে অ্যান্সার চলে আসলো। দেখো কত সহজ অঙ্ক, একটু চেষ্টা করলেই পারবে। দেখো প্রথম পদ a = 3 দেওয়া আছে, আর ধরে নিব হচ্ছে, মনে করি যে সাধারণ অনুপাত = r, আমরা জানি গুণোত্তর
গুণোত্তর ধারার n-তম পদের সূত্র a r টু দি পাওয়ার n-1। তাহলে দেখো দ্বিতীয় পদ হচ্ছে x, তার মানে x ইকুয়াল টু কত হবে, দেখো n-তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n-1, তার মানে দ্বিতীয় পদ হবে a r টু দি পাওয়ার 2-1 ইকুয়াল টু পাই হচ্ছে a r, মানে x ইকুয়াল টু পেলাম a r। একইভাবে আমরা y ইকুয়াল টু মানে তৃতীয় পদের ক্ষেত্রে y ইকুয়াল টু a r স্কোয়ার পাবো, চতুর্থ পদের ক্ষেত্রে z ইকুয়াল টু a r কিউব পাবো। আর পঞ্চম পদ, দেখো পঞ্চম পদ হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ, এর দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম পদ হচ্ছে 243। আমরা পঞ্চম পদের ক্ষেত্রে সূত্র পাবো হচ্ছে a r টু দি পাওয়ার 5-1। এখানে ক্যালকুলেশন করব, a এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আর এর মান পাবো হচ্ছে 3। এবার দেখো a এবং a এর মান পেলাম 3, আর এর মান পেলাম 3, এবং আর এর মান যদি আমরা এইখানে বসাই তাহলে x এর মান পাবো, এইখানে যদি বসাই তাহলে y এর মান পাবো, এখানে বসালে z এর মান পাবো। তার মানে আমার x, y এবং z এর মান চলে এসেছে। তার মানে দেখো অঙ্কটা সহজ, একটু যদি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। দেখো তোমাদের গুণোত্তর ধারার যতগুলো অঙ্ক ছিল আমি 4টা টাইপে ভাগ করে প্রতিটা অঙ্কই আমি তোমাদের সামনে বিশ্লেষণ করে দিয়েছি। আশা করি এতে তোমাদের উপকারে আসবে। এই ক্লাসের প্রথমে আমি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, এরপরে তোমাদের গুণোত্তর ধারার যত অঙ্ক আছে 4টা টাইপে ভাগ করে প্রতিটা অঙ্কই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি তোমাদের উপকারে আসবে। আমি যে 4টা টাইপে ভাগ করে অঙ্কগুলা করিয়েছি এখানে আমি একটু সংক্ষেপেই করিয়েছি, কিন্তু প্রতিটা অঙ্কই কিন্তু আমি পর্বে ভাগ করে আলাদা আলাদা পর্বে ভাগ করে দিয়েছি। তো ওই পর্বগুলোর লিঙ্ক কিন্তু তুমি ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। আর দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার সর্বোচ্চ চেষ্টা ছিল যে তোমাদের বোঝানোর, তো আশা করি এতে তোমাদের উপকারে আসবে। আর কারা আছো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে পুরাটাই দেখেছো তারা অবশ্যই মন্তব্য করবে, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই মন্তব্য করবে। আর আমি চেষ্টা করেছি যে অনেকক্ষণ ভিডিওটা করতে লেগেছে, কারণ এই অঙ্কগুলা লিখা, তারপর বোর্ড পরিষ্কার করা অনেক সময় লেগেছে। আমার সাথে সহযোগিতা করেছে মহাসিন বাবু এবং সুলভ, ওদের অনেক ধন্যবাদ। ওদের জন্যও দোয়া করবা এবং আমার জন্য দোয়া করবা যাতে আমি তোমাদের জন্য বেশি বেশি ভিডিও করতে পারি। আর তোমরা সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বাই বাই।